সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এটি কোন সময়ে কিভাবে আবেদন করব, শুরুতেই ভূমিকাতে কি বলবেন? শুরুতেই বলবো যে আপনি একটু পানি খেতে চেয়েছিলেন, পারভেজ ভাই একটু পানি খেলেন। ধন্যবাদ, একটু কফি খেতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু কফি খেয়ে নেন। আমরা কারণ আমি ছোটগুলো আগে আলোচনা করে নিলাম, তার কারণটি হচ্ছে অনেক সময় বড় আলোচনার ফাঁকে আমার সেই ছোট আলোচনার ইনফরমেশন গুলো বাদ পড়ে যেত, সে কারণে। জি পারভেজ ভাই। ধন্যবাদ। মূল আলোচনা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, অর্থাৎ আমরা এখানে যারা কাজ করছি আমাদের কাজের রেকর্ডের উপর ভিত্তি করে আমরা ৬২ বছর বয়সে আর্লিয়েস্ট এবং তারপর যে কোনো সময় আমরা এই বেনিফিটটার জন্য অ্যাপ্লাই করতে পারি। তো অনেক প্রশ্ন আসে সাধারণত, আমরা কি ৬২-তে অ্যাপ্লাই করব না ৬৫-তে, না 67 হচ্ছে ফুল রিটায়ারমেন্ট এজ সেখানে গিয়ে, না 70 হচ্ছে ডিলেইড রিটায়ারমেন্ট এজ। আপনি যদি 70 বছর পর্যন্ত অপেক্ষা করেন আপনার বেনিফিট কিন্তু অনেক বেড়ে আসে। কোথায় গিয়ে অ্যাপ্লাই করব? এবং এটা সত্যি এমন একটা প্রশ্ন, এটার কোনো কুইক অ্যান্সার নাই, কিন্তু এটা একজনকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। তো যেই জিনিসগুলোর উপর ভিত্তি করে উনি সিদ্ধান্ত নেবেন ৬২-তে এসে, সর্বপ্রথম হচ্ছে ওনার আর্নিং রেকর্ড। এখনো কি উনি কাজ করছেন? যদি করে থাকেন উনি অ্যাভারেজে কত আর্ন করছেন, ফার্স্ট থিং। ধরেন একজন কাজ করছে এখনো, তিনি আর্ন করছে 60 to 70K, ৬০ থেকে ৭০,০০০ ডলার উনি বছরে আর্ন করেন। উনি কি ৬২-তে রিটায়ারমেন্ট নিবেন? কখনোই না। কেন নিবে না? যে ৬২-তে যদি উনি রিটায়ারমেন্ট নেন তাহলে সর্বপ্রথম উনি 30% বেনিফিট কাট অ্যাকসেপ্ট করতেছেন। অর্থাৎ উনি যদি ৬৭-তে গিয়ে $১,০০০ পেতেন, উনি এখন পাবেন $৭০০, এবং এটা পার্মানেন্ট। এমন না যে ৬৩-তে গিয়ে এটা বেড়ে যাবে, ৬৪-তে গেলে আরো বাড়বে। কস্ট অফ লিভিং এর জন্য অ্যাডজাস্টমেন্ট হয়, সেগুলো হবে, কিন্তু ওনার বেনিফিট ওই যে কাটটা উনি অ্যাকসেপ্ট করলেন ওটা 30%। সেকেন্ড রিজন হচ্ছে দেয়ার ইজ এ ইনকাম লিমিট। আপনি যেহেতু আর্লি রিটায়ারমেন্ট নিচ্ছেন, আপনি যদি ২৪,৫০০ বেশি আর্ন করেন ইয়ারলি ফ্রম আদার সোর্স, আপনাকে কিন্তু প্রতি $2 আর্নিং এর জন্য $1 পেনাল্টি দিতে হবে। তো যে 60,000 50,000 আর্ন করছে, উনার তো কোনো অবস্থাতেই ৬২-তে রিটায়ারমেন্ট বেনিফিট নেওয়া উচিত না। নাম্বার 2, উনাকে দেখতে হবে যে উনার হেলথ এবং রিয়ালিস্টিক লাইফ এক্সপেক্টেন্সি। এটা সাধারণত দেয়ার আর পিপল হু আর নট ইন গুড হেলথ, তারা কাজ করতেও চাচ্ছে না, তারা একটু বিশ্রাম নিতে চায়, একটু স্লো ডাউন করতে চায়। তাহলে তাকে অবশ্যই স্লো ডাউন করতে হবে যদি ৬২-তে উনার ইনকামও সেরকম নেই এবং উনি ২৪-২৫ হাজারের মধ্যেই ইনকামকে রাখতে চান এবং হি নিডস এ সাপোর্ট, তাহলে উনি এটা নিতে পারেন। আদারওয়াইজ এটা রিকমেন্ডেড না। এবং যাদের ফ্যামিলিতে লাইফ এক্সপেক্টেন্সি অনেক হাই, অনেকে এসে বলে আমার বাবা ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিলেন, আমার চাচারা, আব্বার বড় ভাই উনি এখনো জীবিত আছেন, 105 ইয়ার্স ওল্ড। তো এর মানে ফ্যামিলি হিস্ট্রি বলছে যে ওনাদের লাইফ এক্সপেক্টেন্সি হাই। তো উনাদেরও কোনো অবস্থাতেই উচিত হবে না 62-তে গিয়ে রিটায়ারমেন্ট বেনিফিট নেওয়া। আরেকটা হচ্ছে স্পাউজাল বেনিফিট। আপনাকে মাথায় রাখতে হবে যে একজন স্পাউজ কাজ করছে, আরেকজন করছে না। এখন যে কাজ করছে গুড আর্নার, সে যদি ৬২-তে রিটায়ারমেন্ট নেয়, দ্য সেকেন্ড স্পাউজ সবসময় কিন্তু ওই আর্নিং স্পাউজের হাফ বেনিফিট পেয়ে থাকে উনি যখন রিটায়ারমেন্ট বেনিফিট নিতে যাবেন। তো অতএব স্পাউজাল বেনিফিটের দিকেও আমাকে নজর রাখতে হবে।
আমি যদি 700 টাকা নেই সেই আগের এক্সাম্পল অনুযায়ী, তো আমার ওয়াইফকে আমি কোয়ালিফাই করালাম 350 টাকার জন্য। কিন্তু আমি যদি 1000 গিয়ে নিতাম, আমার ওয়াইফ তার রিটায়ারমেন্ট এজে যদি এসে বেনিফিট নিত, স্পাউজাল বেনিফিট, তাহলে সে 500 টাকা পেত। এইভাবে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলোর উপর ভিত্তি করে ডিসাইড করতে হয় যে আপনি আর্লি রিটায়ারমেন্ট নেবেন কি আপনি ফুল এজ রিটায়ারমেন্ট নেবেন, অথবা আপনি এক্সটেন্ডেড এজ 70 পর্যন্ত ওয়েট করবেন। যেমন ধরেন আপনি যদি 62-তে নেন, ইউ রিসিভ এ 30% কাট অফ ইউর বেনিফিট। আপনি যদি 63-তে নেন, আপনি 25% কাট হজম করেন, ডাইজেস্ট করেন। আপনি যদি 64-তে নেন, তাহলে আপনি 19.8% কাট আপনাকে নিতে হয়। এইভাবে কমতে কমতে 67-এ গিয়ে আপনি ফুল 100% পান। কিন্তু আপনি 67-এ না গিয়ে যদি 68-এ নেন, আপনি 8% বোনাস পান। আপনি 1000 টাকা পেতেন, এখন পাবেন 1080। আপনি যদি 69-এ গিয়ে নেন, দেন অ্যানাদার 8% আপনার বেনিফিট ইনক্রিজ হয়, এবং 70-এ গেলে টোটাল 24% আপনি ইনক্রিজ করতে পারেন, করে 70-এ গিয়ে বেনিফিট নিতে পারেন। আপনি যদি 71 পর্যন্ত অপেক্ষা করেন, নো ইনক্রিজ। 70 কাট অফ ডেট, এর মধ্যে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন রিকমেন্ড করে আপনি 70-এর পর আর অপেক্ষা করবেন না, ইউ শুড টেক ইউর বেনিফিটস নাও। বেনিফিট আমি এক্ষেত্রে ছোট ছোট কয়েকটি প্রশ্ন আছে, যেমন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, স্পাউসের একটি বিষয় আছে। অনেক সময় স্পাউস কাজ করছে, অনেক সময় একই সাথে দুজনেই কাজ করছে। এক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট গুলো কিভাবে হিসেব করা হয়? ওকে, ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। অনেকেই এটা করে থাকে। সোশ্যাল সিকিউরিটি ধরেন দুজন স্পাউসই কাজ করে। এখন দুইজন স্পাউস, এক যে মেইন আর্নার, ধরেন উনি 67-তে গিয়ে রিটায়ারমেন্টে গেছেন, এবং ওই পূর্ব এক্সাম্পলটাই টানছি, উনি 1000 করে পাচ্ছেন। এখন দ্বিতীয় স্পাউস, উনি যখন 65-তে অথবা 67-তে এসছেন, উনি দেখেন যে উনি মাঝে মধ্যে পার্ট টাইম কাজ করেছে, উনার বেনিফিট বেশি না, উনি 350 টাকা পান কি 400 টাকা পান। তখন উনার একটা অপশন আছে, উনি উনার বেনিফিট না নিয়ে উনি স্পাউজাল বেনিফিট, যেটা হাফ অফ স্পাউস বেনিফিট, মানে $500 উনি পাবেন। কিন্তু অনেক স্পাউস আছে তারা ইকুয়ালি, দুজনেই ইকুয়াল কাজ করেছেন এবং দুজনের আর্নিং লিমিট মোটামুটি কাছাকাছি। অতএব দেখা যাচ্ছে যে প্রথম স্পাউস যিনি বেশি কাজ করেছেন, উনার 1000 বেনিফিট, আর দ্বিতীয় স্পাউজের বেনিফিট $700। তো উনি স্পাউজাল বেনিফিট নেবেন না, উনি উনার বেনিফিটই কন্টিনিউ করবেন। এখানে একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকেই আমাকে এই প্রশ্নটা প্রায়শই করে, আমি পাচ্ছি $1000, আমার স্পাউস পাচ্ছে 350, ও তো আমারও হাফ ক্লেম করতে পারে, and can she get both? না, ডবল ডিপিং হবে না। আচ্ছা, ওনাকে এই দুটোর যেটা হায়ার সেটা ওনাকে সিলেক্ট করতে হবে। আর একটা জিনিস এখানে বলে রাখি, ধরেন আমার আগের এক্সাম্পলটা দিয়েই, যে প্রিভিয়াস স্পাউস যিনি অনেক কাজ করেছেন, উনি পাচ্ছেন $1000 করে, ধরেন উনি 10 বছর পেয়েছেন, আমিও 750 করে, সেকেন্ড স্পাউস উনিও পেয়ে যাচ্ছেন। এর মধ্যে যিনি অধিক কাজ করেছেন উনি মারা গেছেন, এখন কি হবে? এখন এই যে সার্ভাইভিং স্পাউস, উনি ওই স্পাউজের বেনিফিটটা পাবেন, উনার বেনিফিট বেড়ে 1000 হয়ে যাবে,
এবং উনি ওটা পেতে থাকবেন আনটিল শি ডাইস। তো এই হচ্ছে আরেকটা জিনিস, সোশ্যাল সিকিউরিটি সাধারণত আপনি ৬২ বছরের পূর্বে পেতে পারেন না, কিন্তু ধরেন আপনার বয়স ৫৮ কি ৫৬, আপনার প্রথম স্পাউস সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছিলেন এবং উনি মারা গেছেন। Can you apply at age 58? No, you don't. বাট আপনাকে অপেক্ষা করতে হবে 60 পর্যন্ত। আপনার বয়স যখন ৬০ হবে তখন আপনি এলিজেবল হবেন ফর সার্ভাইভিং স্পাউস বেনিফিট। আর স্পাউজাল বেনিফিটের একটা কথা বলে রাখি, যে স্পাউজাল বেনিফিটে অ্যাপ্লাই করতে হলে আপনাদের ম্যারেজ 1 ইয়ার মিনিমাম হতে হবে। মাত্র বিয়ে করেছেন এবং তার কিছুদিন পর স্পাউস চলে গেল অ্যাপ্লিকেশনের জন্য, সেটা গ্রাহ্য হবে না। কিন্তু যদি এই ম্যারেজের ন্যাচারাল কোনো চাইল্ড থাকে তাহলে এই 1 ইয়ার যে রিকোয়ারমেন্টসটা, এটাকে বাইপাস করা যায়। আবার এক্স স্পাউজও কিন্তু বেনিফিট পেয়ে থাকে। সেখানে রিকোয়ারমেন্টসটা হচ্ছে আপনার এক্স স্পাউজের সাথে আপনার ম্যারিটাল রিলেশন থাকতে হবে মোর দেন 10 ইয়ার্স, এবং তারপর আপনাদের বিয়ে টার্মিনেট হয়ে গেছে, ইউ আর নো লঙ্গার টুগেদার, এবং এক্স স্পাউজ আর বিয়ে করেন নাই, উনি কিন্তু স্পাউজাল বেনিফিট ক্লেম করতে পারেন ফ্রম দ্য স্পাউজ যে অলরেডি বেনিফিট ক্লেম করেছে। ধরেন এক্স স্পাউজ গেল ক্লেম করতে, কিন্তু দেখা গেল ফার্স্ট স্পাউজ অথবা ওয়ার্কিং স্পাউজ এখনো ক্লেম করে নাই, তাহলে কিন্তু উনি বেনিফিট পাবেন না। উনাকে বেনিফিট ক্লেম করতে হবে, তারপরে উনি গিয়ে উনার পার্টটুকু পাবে। এবং এই স্পাউজাল বেনিফিট দিতে গিয়ে অনেকেই বলে যে ভাই তাহলে তো আমি ফকির হয়ে যাব, আমার টাকা তো সব এরাই নিয়ে যাবে। না, উনার একটা পেনি কম হবে না উনার বেনিফিট। উনার স্পাউস ক্লেম করেছে বলে উনি ভাবছে যে উনার বোধহয় বেনিফিট কমে যাবে, না, উনার বেনিফিট কমবে না। কারণ যার যার হিসেবগুলো তো সেভাবে আলাদা আলাদা। আজকের মতো আর কি বলবেন পারভেজ ভাই? সোশ্যাল সিকিউরিটির জন্য অনেকেই বলে থাকে আমাকে যে ভাই এত কম পাচ্ছি, স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড, তারা অনেক সময় এই কমপ্লেইনটা আমাকে করে, আগে তো কখনো বলেন নাই, তাহলে বেশি করে ট্যাক্স ফাইল করতাম, বেশি করে পে করতাম এবং এখন বেনিফিট পেতাম। তো এটা কিন্তু সিদ্ধান্তগুলো ওনারাই নিয়েছেন। ওনার ট্যাক্স লায়াবিলিটি যেটা আসে সেটা হয়তো উনি কিছু কম দেখিয়েছে, কম ফাইল করেছে, ওর জন্য কম বেনিফিট পাচ্ছে। তো এখনো যারা নতুন বেনিফিটের জন্য কোয়ালিফাই করবে তাদেরকে আমরা রিকমেন্ড করে থাকি, এটা কিন্তু একটা বেনিফিট এবং এটা ইনকাম বেসড, এটা নিড বেসড না। এর আগে যে দুটো বেনিফিটের কথা বলেছি, স্পেশালি এসএসআই, ওটা কমপ্লিটলি নিড বেসড, কিন্তু এটা হচ্ছে আপনার ইনকাম বেসড, আর্নড ইনকাম। আপনি যা কাজ করেছেন আপনার আর্নড ইনকামও আপনাকে সাহায্য করে না। আমি এই ক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন পারভেজ ভাই করে ফেলতে চাই। এই হিসেবটি কি তাদের 40 ক্রেডিটের নাকি সর্বোচ্চ যে 3 বছরের যে ইনকাম, কিভাবে এভারেজ করে কাউন্ট করা হয়? ভুল শুনেছেন, 35 বছর, 35 ইয়ার্স। এটা কি এভারেজ গড়? হ্যাঁ, এবং 35 ইয়ার, ধরেন আপনি 40 বছর কাজ করেছেন, ওরা কোন 35 বছর নিবে? ইয়োর হাইয়েস্ট আর্নিং 35 ইয়ার্স কে নিবে, এবং ওটাকেও ওরা কিন্তু কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট করবে। আপনি ধরেন 1990-এ যে টাকা আর্ন করেছেন, কস্ট অফ লিভিং ফ্যাক্টর যখন ওটা যোগ করা হয়, ওই ইনকামটা কিন্তু অনেক বেড়ে আসছে। এবং সোশ্যাল সিকিউরিটির আরেকটা পার্ট হচ্ছে যে ওরা কিন্তু লো ইনকামে যারা, তাদেরকে
পার্সেন্টাইল হিসাবে অনেক বেশি বেনিফিট দিয়ে থাকে দেন হাই আর্নার্স। অতএব এখানে কিন্তু যদিও ওরা সোশ্যালিস্টিক কথাবার্তা বলতে পছন্দ করে না, কিন্তু এই জায়গাটায় ওরা অনেকখানি সমতা আনার চেষ্টা করে। অতএব উচিত হবে প্রত্যেকের ফাইলিং গুলো সুন্দর এবং যথাযথ করা। সেটি এটি হচ্ছে আমেরিকার সৌন্দর্য, যে আপনি যেভাবে উপার্জন করবেন একটি পর্যায়ে গিয়ে সেটির বেনিফিট। আজকের মতো উপসংহারে কি বলবেন পারভেজ ভাই? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমি নিজেও অনেক কিছু জেনে নিলাম আপনার কাছ থেকে। উপসংহারে এটাই বলবো, সবচেয়ে বড় মানে আমাদের চিন্তার বিষয় হয়, অথবা আমরা জল্পনা কল্পনা করতে শুরু করি, আমি ৬২তে করব কি আমি ৬৭তে করব না ৬৫তে যাব, এই জায়গাটায়। এবং অনেকেই সারভাইভিং স্পাউস অথবা অনেকের যদি চাইল্ড থাকে ওদের কথাও চিন্তা করতে হয়। 18 ইয়ার্স চাইল্ড বিলো 18 তারাও কিন্তু বেনিফিটের যোগ্য হয়। তো এটা যারা সোশ্যাল সিকিউরিটি সম্পর্কে কম বেশি ধারণা থাকে, অথবা আমরাও যে কোনো অ্যাপ্লিকেন্ট কিন্তু সোশ্যাল সিকিউরিটি অফিসে গেলে ওরাও হেল্প আউট করে। ওরা একটা প্রিন্ট আউট বের করে দেয়, বলে যে এখন তুমি যদি বেনিফিট নাও কত পাবা, অ্যাট দিস ইনকাম লেভেল তুমি যদি 2 বছর পর নাও কত পাবা, আরো 2 বছর পর নাও কত পাবা, এটা বলে দেয়। তো প্রত্যেকের উচিত হবে কারোর সাথে একটু আলোচনা করে, হুটহাট করে অ্যাপ্লিকেশন না করে দিয়ে। আবার রিসোর্স লেভেলও অনেক সময় সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিন জিজ্ঞেস করে, তারা জানতে চায় আমার কোনো আর ইনকাম আছে কিনা কোথাও থেকে, এগুলো একটু কেয়ারফুলি যেন অ্যান্সার করে। মানে আপনি খুব সুন্দর করে বললেন যে হুটহাট করে সিদ্ধান্ত না নিতে, কারণ আপনি বলছিলেন এটি যেহেতু আর বাড়বে না, যেখানে কাট অফ মানে কাট অফ। জি, যেখানে কাট অফ এখানে কাট অফ। স্পেশালি সাপ্লিমেন্টাল ইনকাম দেখা ক্লেম করতে গিয়ে অনেককে জিজ্ঞেস করে বসে তোমার দেশে কি প্রপার্টি আছে, তো বলে বসলো আমার তো বাড়ি আছে, একটা বাবা রেখে গেছে, আমরা 4 ভাই ভাগ নামে। তো 4 ভাইয়ের নামে বলে যে বাড়িটা বিক্রি করে ওটার টাকাটা নিয়ে আসো। 3 ভাই তো তাকে বাড়ি বিক্রি করতে দিবে না, 3 ভাই ওকে বাড়িতেই ঢুকতে দেয় না, বিক্রি তো দূরের কথা। এখন বলে যে পারভেজ ভাই আমি তো বিপদে পড়েছি। তো আপনি এই বাবা বাড়ি রেখে গেছে 4 ভাইয়ের জন্য, এটা বলে না আপনি বিপদটা টানলেন। বাড়িতেই ঢুকতে দেয় না, বিক্রি করবেন কি, টাকাই বা পাবেন কি, তাও গ্রামের একটা বাড়ি। তারপর উনার মেয়ে আর অন্যান্য ভাইদের সব ছেলে, ওদের সুযোগ অনেক বেশি দেন উনার। তো এই ধরনের সমস্যাগুলো অনেকে করে ফেলে। তো ওর জন্যই বলেছি হুটহাট অথবা কেয়ারফুলি যেন এই প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়। একটু প্রস্তুতি নিয়ে যাওয়া, যে জি, একটু প্রস্তুতি নিয়ে যাওয়া। পারভেজ ভাই অসংখ্য ধন্যবাদ। আপনাকে পাওয়া মানে হচ্ছে ট্যাক্স এবং বিশেষ করে আর্থিক বিষয়গুলোতে কিভাবে পরিকল্পনার মাধ্যমে আমরা সুবিধাগুলো নিতে পারি সেগুলো জানতে পারি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন বিশেষ করে ট্যাক্স নিয়ে, আমাদের আর্থিক পরিকল্পনাগুলো নিয়ে, যেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ।